নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমার সাথে আছে তথাগত। আমরা আবার চলে এসেছি। আমরা ইউরো কাপের মাঝখানে আছি। ইউরো কাপের ইতিহাস, ইউরো কাপের প্রিভিউ নিয়ে আমরা অলরেডি এপিসোড করেছি। ইউরো কাপ একদম পুরো দস্তুর শুরু হয়ে গেছে। একদম বর্তমান সবাই এক্সাইটেড এবং দারুণ দারুণ সব খেলা। সেই খেলাগুলো আমরা গোটা ম্যাচ ডে 1 ধরে দেখলাম এবং সেগুলো নিয়েই আমরা কিছু ইউরো কাপটা কিন্তু বেশ ভালো হচ্ছে, মানে অসাধারণ। মানে আগের ইউরোটার থেকে কিন্তু ইউরোটা বেটার হচ্ছে। এবং আমরা ঠিক এক্সপেক্ট করিনি কিছু কিছু টিম যেরকম খেলবে এবং অদ্ভুত একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। সেটা নিয়ে আমরা কথা বলবো যে কিরকম বড় টিমগুলো কেমন খেলছে, ছোট টিমগুলো কেমন খেলছে, কোনো আপসেট আমরা দেখতে পেলাম কিনা। যদি তোকে বলা হয় যে প্রথম গেম উইকের ম্যাচ ডে 1 এর যদি ন্যারেটিভ কিছু আছে কি, তুই কি এই সবকটা খেলা, তুই তো সবকটা খেলা দেখেছিস? আমরা দুজনেই সব খেলা দেখেছি। প্রথম গেম উইকে কি কোনো ন্যারেটিভ তুই দেখতে পেলি? একটা ন্যারেটিভ তো ক্লিয়ার, পরিষ্কার বোঝা যাচ্ছে শুরুতেই যে সমস্ত বড় টিম তারা একটা স্ক্র্যাপি জায়গা থেকে শুরু করছে, যেটা হয়তো বড় টুর্নামেন্টে হয়েই থাকে, কিন্তু তারা স্ক্র্যাপি জায়গা থেকে শুরু করলেও জিতে যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে জিতে যাচ্ছে। সুতরাং কোনো বড় আপসেট একটা দুটো ছাড়া নেই, কিন্তু আপসেট একটা হয়েছে। কিন্তু ছোট টিমগুলোর একটা যেটা বড় কথা, ছোট টিমগুলো একটা অসাধারণ স্পিরিটেড পারফরমেন্স দিচ্ছে, অথবা হারুক। সুতরাং আপসেট খুব বেশি কিন্তু আমরা দেখছি। ওয়ার্ল্ড কাপে যেরকম অনেক সময় দেখা যায় যে কিছু কিছু টিম থাকে যে সবাই এসে 2 গোল 3 গোল করে দিয়ে চলে যায়, এবার কিন্তু একটা টিমকেও দেখে ওরকম মনে হচ্ছে না যে বড় টিমের কাছে 2 গোল 3 গোল খেয়ে যাবে। বড় টিমগুলো কিন্তু বেশ নিজেদের আনকনভিন্সিং মনে হলেও স্কোর লাইন দেখে তারা কিন্তু কখনোই ম্যাচের রাশ নিজেদের হাত থেকে খুব একটা যেতে দিচ্ছে না। কিন্তু আবার ছোট টিমগুলো সেই রাশ নিজের হাতে নিয়ে নেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করছে, যে চেষ্টাটা সবসময় কিন্তু দেখা যায়। খুব সাহসী ফুটবল দেখতে পাচ্ছি, মানে সবকটা টিম থেকে, বড় ছোট মেজো, যেটা মনে হচ্ছে ছোট টিমগুলো ভীষণ একটা সংঘ, মানে টিম হিসেবে খেলছে, ভয় পাচ্ছে না। মানে আমার মনে হয় যে আগের দিন আমরা আলোচনা করছিলাম না যে ওই নতুন যে ফরম্যাটটা হয়েছে তার জন্য তৃতীয় টিম হিসেবে উঠতে পারবে, সবাই চাইছে যে আমরা থার্ডও যাতে হতে পারি, ফোর্থ যাতে না হয়। এবং সেটাই এই ফরম্যাটটারও হয়তো ভালো দিক, যে সব টিমের জন্য এভরিথিং টু ফাইট ফর। মানে একটা ম্যাচ হেরে গেলেই যে টুর্নামেন্ট শেষ সেটাও নয়। সুতরাং প্রথম ম্যাচ হয়তো সেই কারণেই হতে পারে ম্যাচ ডে 1 এ আমরা দেখলাম সবাই খুব সাহসী ফুটবল খেলছে, ম্যাচ ডে 1 এ সবাই অল আউট যাচ্ছে, এই ম্যাচে নাথিং টু লুজ। কিন্তু একটা টিম অল আউট গিয়েও তারা জিততে পারলো না। আমরা বোধহয় সবাই ভেবেছিলাম এই টিমটাই জিতবে, সবাই বিশ্বের সমস্ত বিশেষজ্ঞরা কিন্তু এই টিমটাকে এই গ্রুপ ই থেকে 1 নম্বরে ধরেছিল। সেই বেলজিয়াম কিন্তু এই টুর্নামেন্টে আপসেট হিসেবে আমরা দেখবো। বেলজিয়াম ভার্সেস স্লোভাকিয়া 1-0 ম্যাচটা হেরে গেল বেলজিয়াম। খেলার গতি প্রকৃতি কিরকম দেখলি? 100% বিশাল বড় আপসেট। সত্যি বলতে বেলজিয়াম অনেকগুলো সুযোগ পেয়েছে, যেহেতু বড় টিম, যদিও খেলার রাশ অতটা ধরতে পারছিল না, কিন্তু একদম গোলের মুখ ওপেন হয়ে যায় শুরুতেই। একদম 5 মিনিটের মধ্যে লুকাকু একটা চান্স পেয়েছে, একদম সেটা মিস করাটা পাপ। লুকাকু কিন্তু এরকম অনেকগুলো চান্স মিস করেছে যেটা মিস করাটা পাপ। এবং সবচেয়ে বড় কথা, লুকাকু মিস করার পরেও 2টো গোল কিন্তু ক্যান্সেল হয়েছে। এবং এটা মনে রাখতে হবে যে ওপিনিয়ন আমাদের যাই হোক না কেন, হ্যান্ডবল যেটা গোলের লিড আপে হয়েছিল, সেই হ্যান্ডবলটা নিয়ে একটা কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। কিন্তু ঠিক আছে, সেটা 50-50 আমার মনে হয়। তোর কি মনে হয় না যে মানে স্লোভাকিয়া কিন্তু এখানে একটা বেশ স্পিরিটেড পারফরমেন্স দিল, যেটা আমরা বলছিলাম যে স্লোভাকিয়া যে 1-0 জিতেছে তার মানে এই না যে স্লোভাকিয়া আর চান্স ক্রিয়েট করেনি। স্লোভাকিয়া কিন্তু এই ম্যাচটা কিন্তু বেলজিয়াম এত চান্স মিস করছে, স্লোভাকিয়া কিন্তু 2-3 গোলে জিততেই পারত। একদমই স্লোভাকিয়া জিততে পারতো। স্লোভাকিয়া, তুই ভাব, আমরা যেটা খেলার সময় কথা বলছিলাম, একটা খুব ডিফেন্সিভ একটা মানে মাস্টার ক্লাস দিয়ে দিয়েছে পুরো। 1 ইঞ্চি জায়গা না ছাড়া খুব বেশি যে ওপেনিং বেলজিয়াম তৈরি করছে তা না, একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে হচ্ছে। আমরা আবার কি বড় টুর্নামেন্টে এসে একটু কেভিন ডি ব্রয়নার একটা আন্ডার পারফরম্যান্স দেখতে পাচ্ছি। আমি চতুর্দিক থেকেই শুনছি যে দেখ, কেভিন ডি ব্রয়নার আন্ডার পারফরম্যান্স বলতে গেলে তো একেও বলতে হয়, লুকাকুকেও বলতে হয়, ডকুকে বলতে হয়। লুকাকুটাই আমরা হয়তো অভ্যস্ত হয়ে গেছি। এবার ডি ব্রয়নার ব্যাপার হচ্ছে, যেহেতু ক্লাব লেভেলে বছরের পর বছর প্রিমিয়ার লিগ জিতছে এবং অসামান্য 1 বছর আগে ট্রেবল জিতেছে, ডি ব্রয়নার থেকে কি মানে টিমকে একা টেনে নিয়ে যাওয়াটা আমরা এক্সপেক্ট করতে পারি না। এখানে একটা মানে ক্লিক বেট টাইপের একটা উত্তর দেওয়া যায় এটা। সেটা হলো যে দেখো, ডি ব্রয়নার টিমে, যে টিমে ট্রেভেল ও জিতেছে, সেখানে একটা হালান্ড আছে। সে হালান্ডের বদলে লুকাকুর
এখন বেলজিয়ামে পেয়েছে, সেটাই আর কি হয়তো পার্থক্য করে দিল। আরো কিছু জায়গায় পার্থক্য করে দিল, যেটা আমার মনে হয় যে বেলজিয়ামের খেলাটা কিন্তু বড্ড বেশি এক পেশে মানে এক বগ্গা, একই ধরনের ওদের খেলার স্টাইল। এই যে ইয়ানিক ফেরেরা কারাস্কো, সে আজকের দিনে দাঁড়িয়ে কেন বেলজিয়ামে স্টার্ট করবে এর কিন্তু কোনো উত্তর আমি পাই না। ফায়েস, সে আবার আজকে একটা কি বলবো একটা খারাপ খেলার মাস্টার ক্লাস কিন্তু ওই ম্যাচে দিয়ে দিল। ফায়েজ কেন দিনের পর দিন স্টার্ট করবে? অনেক জুনিয়র প্লেয়ার আছে, তারা কেন চান্স পাবে না আমি জানি না। আমার মনে হয় যে ফায়েসের ভুল থেকেই স্লোভাকিয়ার গোলটা। আমি লিভারপুলের সাপোর্টার, ফায়েজ আমাদের এগেইনস্টে 2 ওন গোল করেছিল লেস্টার সিটির হয়ে, সেই ম্যাচটা আমরা 2-0 জিতে যাই। যাই হোক, বেলজিয়াম কিন্তু পরের ম্যাচে আমার মনে হয় যে টিমের মধ্যে অনেকগুলো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। এবং পরের দুটো ম্যাচ রোমানিয়া আর ইউক্রেনের মধ্যে, যারা নিজেদের মধ্যে এই ম্যাচ ডেতে খেলেছে, দারুণ ম্যাচ। এবং সেই ম্যাচে এটাও অ্যাকচুয়ালি আপসেটই বলা যায়। হ্যাঁ, এক ধরনের আপসেট, কারণ রোমানিয়াকে কেউ চান্স দেয়নি। ইউক্রেন ধরে নেওয়া হচ্ছিল গ্রুপে সেকেন্ড তো হবেই, এবং ফার্স্টের জন্য পুশ করতে পারে। আমরা নিজেদের ভিডিওতেই বলেছি, আমরাই বলেছি, এবং আমরা ভীষণ প্লেজেন্টলি সারপ্রাইজ প্রচন্ড। এই গোটা গেম ম্যাচ ডে 1টাতেই আমরা কিন্তু সবাই খুব প্লেজেন্টলি সারপ্রাইজ। 3-0 গোলে টোটাল ডমিনেশন। ইউক্রেন এমন নয় যে সুযোগ পায়নি। সেকেন্ড হাফে কিন্তু ইউক্রেন চেপে ধরেছিল, একটা সময় মনে হচ্ছিল ইউক্রেনে 2 গোল 3 গোল শোধ হয়েই যেতে পারে। আর ইউক্রেন দেখ টিমটা তো খারাপ না, এতগুলো প্লেয়ার আছে, ডবভিক আছে, মুদ্রিক আছে, আমরা বারবার বলেছি, সুদোকভ আছে। সুদোকভের আমি দেখলাম যে ওর এই ম্যাচ দিনটা ওর হয়তো ছিল না, দেখা যাক পরের কি হয়। ইউক্রেন যেহেতু সেকেন্ড হাফে ভালো স্পিরিটেড পারফরমেন্স ছিল, হয়তো পরের ম্যাচগুলো ফিরে আসবে সেই আশাটাও জিয়ে রাখলো ইউক্রেন। সুতরাং এই গ্রুপটা কিন্তু একেবারে জমে উঠল। কিন্তু এই গ্রুপ জমে উঠলো, কিন্তু এর ঠিক পরের গ্রুপ এফে কিন্তু আমার মনে হয় যে আর্গুয়েবলি আমরা মানে গেম অফ দ্য টুর্নামেন্ট এখন অব্দি দেখে ফেললাম। কিন্তু আমরা সেটা নিয়ে আগে কথা বলবো না, আগে ফ্রান্সের ম্যাচটা নিয়ে একটু কথা বলিনি, কারণ সেটা নিয়ে অনেক কিছু বলার আছে। ফ্রান্সের ম্যাচটা আসছি, কিন্তু আমার মনে হয় যে আগে আমরা জর্জিয়া ভার্সেস টার্কি ম্যাচটা আমি কথা বলতে চাই। তার কারণ হলো যে আমি যবে থেকে মানে হ্যাঁ তখন থেকে এই ম্যাচটা দেখেছি, আমি ভাবছি কখন পডকাস্ট থেকে এই ম্যাচটার কথা বলবো। এরকম একটা টান উত্তেজনার খেলা 2004-এ আমার মনে আছে, যদিও স্কোর লাইন অন্যরকম হয়েছিল। 2004-এ গ্রুপ স্টেজে বালগেরিয়া ভার্সেস সুইডেনের একটা খেলা হয়েছিল, সেইখানে সুইডেন 3-0 গোলে জিতেছিল। আমি পুরো একদম মানে নিজের ছোটবেলাকার একটা মিরর ইমেজ এই ম্যাচে দেখতে পেলাম। আর টার্কি এবং জর্জিয়া কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। যে টার্কি টিম প্রত্যেক বছর আমাদের হতাশ করে ডার্ক হর্স হিসেবে, সে কিন্তু খুব একটা হতাশ করলো না। তাদের সমস্ত যারা ইয়াং প্লেয়ার আছে, আর্ডা গুলার কি পারফরমেন্স, গোলগুলো কি মানে সব মানে ম্যাচ উইনিং, মানে কি বলবো ওয়ান্ডার স্ট্রাইক, 2খানা ওয়ান্ডার স্ট্রাইকে তারা এগিয়ে গেছিল। জর্জিয়া কিন্তু হাল ছেড়ে দেয়নি, জর্জিয়া বোধহয় 2 না 3টে বাড়ে মারলো। এখানে জর্জিয়ার কোচের কথা আবার আমাদের বলতেই হয়, উইলি স্যানিওল। তিনি যে বলেছিলেন যে এখানে তিনি শপিং করতে আসছেন না জার্মানিতে, সেটা আমাদের প্রমাণ করলেন একদম। এবং এই ম্যাচটা নিয়ে সব থেকে বড় কথা 3-1 এই ম্যাচের ফেয়ার রিফ্লেকশন না। 3-1 স্কোর লাইন থেকে কেউ জাজ করার কারোর পক্ষে সম্ভবই নয় যে এই ম্যাচটা কতটা উত্তেজক একটা ম্যাচ, দারুণ ম্যাচ। এবং সত্যি যেটা তুই পুরোপুরি সাম আপ করে দিবি, আমার তার সাথে খুব বেশি কিছু অ্যাড করার নেই। শুধু এটাই যে আমরা খুব লাকি এই ম্যাচটা দেখতে পেলাম, আমরা একদম এক্সপেক্ট করি। এটা ফুটবল ফোকলোরে চলে গেল আমার মনে হয় একদমই। এবং জর্জিয়ার এই পারফরমেন্স মানে আমার তো সারা জীবন মনে থাকবে। এই পুরোপুরি হোমগ্রোন প্লেয়ারদের নিয়ে, যাদের নাম আমরা কারোর নাম আমরা উচ্চারণ করতে পারি না, একমাত্র ক্রাভাসটা খেলিয়ার ওই তো দেখেছি অসুবিধা তো হচ্ছে, খেলিয়া, এবং সেটা তাকে বাড়া বলেই রেফার করছে, গোলকিপারটা তাও একটু বোধহয় সোজা উচ্চারণ করা, মারমাডাশভিলি কিন্তু একটা দারুণ পারফরমেন্স দিল অবশ্যই। জর্জিয়া টার্কি ম্যাচ যারা দেখেনি, আমরা বলবো যে এক্সটেন্ডেড হাইলাইটস আপনারা দেখে নিন, নাহলেও মানে ঠিক পুরোপুরি রসাচ্ছাদন করতে পারবেন। কিন্তু আমার এই ম্যাচটা নিয়ে একটা পয়েন্ট আছে যেটা হয়তো একটু আনপপুলার হতো, সেটা হচ্ছে খেলাটা ভীষণ ফ্র্যান্টিক একটা খেলা হচ্ছে শুরু থেকে। এবং এই ফ্র্যান্টিক খেলা হওয়ার পিছনে একটা বড় কারণ, দুটো টিম অল আউট যাচ্ছিল এবং দুটো টিম কিন্তু মাঝ মাঠে অনেক মিসপাস করছে। এইটা কিন্তু বড় টিমের বিরুদ্ধে, বিশেষ করে এই গ্রুপে বাকি যারা দুজন আছে, বেলজিয়াম এবং স্লোভাকিয়া, না এই গ্রুপে আছে হলো তো পর্তুগাল আর চেকিয়া। এই পর্তুগাল এবং চেকিয়া দুটোই কিন্তু ভালো টিম। আমরা দেখলাম পর্তুগাল চেকিয়ার ম্যাচ, চেকিয়া পর্তুগালকে ছেড়ে দেয়। সুতরাং পর্তুগাল চেকিয়ার বিরুদ্ধে কিন্তু এই দুটো টিম সাফার করতে পারে। আমি এখনো মানে এটা ট্রেড করলে আমার দিকে লোকে তেড়ে আসবে, এখন না তেড়ে আসার কি আছে, এখনো আমার মনে হয় যে দেয়ার ইজ আ পসিবিলিটি যে এরা দুজনেই পরের দুটো ম্যাচই হারবে।
আমার এটা মনে হয় না, আমার একেবারেই মনে হয় না। তার কারণ হলো যে, তার কারণ অন্য, তার কারণ এই না যে মানে তুই যে অ্যানালিসিসটা দিচ্ছিস সেটার সাথে আমি খুব একটা ডিসএগ্রি করি না, কিন্তু আমার মনে হয় যে পর্তুগাল এবং চেকিয়া হয়তো, আমার মনে হয় চেকিয়া এখন অব্দি আমি যে কটা টিম দেখলাম এই ইউরোতে তাদের মধ্যে একটু নিচের দিকে থাকবে ওদের পারফরমেন্স, কিন্তু তাও মানে একটা গ্রিটি পারফরমেন্স। পর্তুগাল কিন্তু মানে একটু গোদা বাংলায় বলতে গেলে এটা একটু লাকের জোরেই জিতলো, যে দুটো গোল ওরা মানে খেলো চেকিয়া, দুটোই কিন্তু ওদের গোলকিপারের দোষে। পর্তুগালকে আমি দেখলাম যে পর্তুগালকে কিন্তু একটু ছন্ন ছাড়া লাগলো। হ্যাঁ, কিন্তু টুর্নামেন্ট সেটা নিয়ে আমরা তাহলে সেই ম্যাচটা নিয়ে যদি কথা বলি, পর্তুগাল চেকিয়া, সেখানে গ্রুপে যত এগোবে ম্যাচ আমার মনে হয় পর্তুগাল নিজেদের খেলা গুছিয়ে নেবে, এবং সেখানে গিয়ে পর্তুগালের খুব স্ট্রং একটা টিম। এই জর্জিয়া এবং টার্কি ওরা যে পরিমাণ মিসপাস করছে মিডফিল্ডে, সেটা কিন্তু ভীষণভাবে পানিশড হবে পর্তুগালের সাথে। সুতরাং পর্তুগালের ম্যাচ এই ফুটবল, এক্স্যাক্টলি এই ফুটবল খেলে কিন্তু ওরা জিততে পারবে। পর্তুগালের ম্যাচ জিততে গেলে এই দুটো টিমকেই বা পয়েন্ট নিতে গেলে অনেক বেশি ক্লিনিক্যাল হতে হবে। কারণ এই ম্যাচে যেটা হচ্ছিল অনেকক্ষণ ধরে এটা হয়েছে যে জর্জিয়া একটা বল নিয়ে এগোতে গিয়ে মিসপাস করছে, সাথে সাথে টার্কি কাউন্টার করতে গিয়ে আবার মিসপাস করে দিচ্ছে। এটা মাল্টিপল টাইমস হওয়ার পর একটা প্রপার অ্যাটাক হচ্ছে। এবং এটা আমাদের দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি হয় কিনা। ঠিক। এছাড়া আমরা যদি বাকি গ্রুপগুলোর দিকে এবার আস্তে আস্তে ফোকাস করি, সবার প্রথম আমরা গ্রুপ এ নিয়ে কথা বলি। জার্মানি সব থেকে কনভিন্সিং লাগলো। আমরা বলেছিলাম যে জার্মানি অ্যাকচুয়ালি, আমরা ফাইনাল প্রেডিক্ট করেছি জার্মানি ভার্সেস ফ্রান্স, এবং আমার প্রেডিকশন ছিল যে জার্মানি হয়তো জিততে পারে। আমার প্রেডিকশন অ্যাকচুয়ালি জার্মানি জিতবে, এবার সেটা ভুল হতেই পারে, কিন্তু এই ম্যাচে কিন্তু সেটা ঠিক হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ভীষণ কনফিডেন্ট একটা টিম, অনেক দিন পর জার্মানিকে দেখে আমাদের সেই পুরনো জার্মানির কথা মনে পড়ছে। আমার কিন্তু মনে পড়ছে না পুরনো জার্মানির কথা, কারণ আমার দেখা, আমি যতদিন ধরে ফুটবল দেখছি, এই জার্মানি কিন্তু সব থেকে ফ্লুইড। আচ্ছা, আমার দেখা সব থেকে ফ্লুইড ফুটবলটা এই জার্মানি খেললো একেবারেই। যখন জর্কিম লোভের আন্ডারে জার্মানি ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তখন কিন্তু ফ্লুইড বলবো না, একটা কি বলবো, পাস খেলে খেলে অপোনেন্টকে দিশাহারা করে দেওয়ার একটা প্রবণতা এদের ছিল। এইখানে কিন্তু আমি দেখলাম একদম মানে গোলকিপার থেকে একেবারে উপরে কাই হ্যাভার্টস অব্দি সবাই কিন্তু রোটেশন করে খেলছে। না, কিন্তু মানসিকতায় আমার পুরনো জার্মানি মনে পড়ছে, যে ধ্বংসাত্মক মানসিকতা নিয়ে জার্মানি খেলছে। যাত্রাভিমান তো আছে, সেই মানসিকতা এদের মধ্যে আছে। ঠিক ঠিক, যে সুযোগ পাচ্ছি যখন 5 গোল দেবো, ঠিক ঠিক, যখন ভালো খেলছি 7 গোল দেবো। না, এটা স্টেটমেন্ট দিব, 7-এর কথা আমরা বেশি বলি না, কিন্তু যখন সুযোগ পাচ্ছি 5 থেকে 7 গোল দেবো, একদমই এটা একটা স্টেটমেন্ট। 5-1 ভিক্টরিটা একটা স্টেটমেন্ট। আমি অ্যাকচুয়ালি জার্মানির সেকেন্ড ম্যাচটা দেখতে চাই, তার কারণ স্কটল্যান্ডের সাথে আমরা বলেছিলাম যে স্কটল্যান্ডের ডিফেন্সিভ ইস্যুজ আছে, ওদের গোলকিপিং ইস্যুজ আছে। অ্যাঙ্গাস গানকে আমরা পয়েন্ট আউট করে বলেছিলাম যে অ্যাঙ্গাস গানকে নিয়ে আমাদের একটু সন্দেহ আছে, দুর্বল গোলকিপার। না, এখানে আমি একটা তোকে প্রশ্ন করতে চাই, তোর মতে টুর্নামেন্টের আর্গুয়েবলি বেস্ট প্লেয়ার বা বেস্ট ইয়াং প্লেয়ার হওয়ার কথা হচ্ছে ফ্লোরিয়ান উইটস, এবং উইটসকে আমরা দেখলাম অসামান্য পারফরমেন্স। সেটা নিয়ে কিছু বলবি উইটসকে নিয়ে? আমার আর কিছু বলার নেই, কারণ আমার মনে আছে এই পডকাস্ট যবে শুরু হয়েছিল তখনও বায়ার লেভারকুসেন কিছু জেতেনি। তখন বায়ার লেভারকুসেন বোধহয় 28টা ম্যাচ আনবিটেন, এরকম একটা সময় আমরা বায়ার লেভারকুসেনের ট্যাকটিক্যাল অ্যানালিসিস একটা ভিডিও করেছিলাম। সেখানেও আমি বলেছিলাম যে ফ্লোরিয়ান উইটস এই মুহূর্তে নট অনলি দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইয়াং প্লেয়ার্স, বাট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার্স। একটা আন্ডার-20 প্লেয়ার, একটা আন্ডার-19 প্লেয়ার, সে যে মানে এই ম্যাচুরিটি নিয়ে ফুটবল খেলতে পারে এবং তার এই ক্লিনিক্যাল খেলা, মানে আমি ভাবতে পারি না। অবশ্যই মুসিয়ালাও তার সাথে, এবং সেই এভারগ্রিন টনি ক্রুজ, তার সোয়ান সং। আমার কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু টনি ক্রুজ একদমই, যদিও মুসিয়ালা পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, কিন্তু টনি ক্রুজ ইজিলি হতে পারতো। আমরা ফার্স্ট হাফে টনি ক্রুজের 100% পাসিং অ্যাকুরেসি ভাবা যায় না, এবং সেকেন্ড হাফে শেষে ভাবা যায়, আমার মনে হয় সেকেন্ড হাফে শেষে সেটা নেমে 99%। হ্যাঁ, ওটা একটু আশা করেছে আমাদের। আর এটা ক্যাপ্টেন গুন্ডোগান, ডিফেন্স ভালো, গোলকিপার নয়ারকে প্রায় কিছু করতেই হয়নি ওটা ম্যাচে। সুতরাং এর থেকে ভালো পারফরমেন্স হতে পারে না। কিন্তু এই গ্রুপে সেকেন্ড যে ম্যাচ, ওটা কিন্তু একটু আপসেটের মতোই আমার কাছে, তোর কাছে নয়? হ্যাঁ, সেকেন্ড ম্যাচটা নিয়ে সুইজারল্যান্ড ভার্সেস হাঙ্গেরি, যেখানে আমি বলেছিলাম যে সুইজারল্যান্ড এই গ্রুপে অ্যাকচুয়ালি সেকেন্ড হওয়ার খুব বড় দাবিদার।
সুইজারল্যান্ড কিন্তু এই ম্যাচটা 2-1 জিতে নিয়েছে, 3-1 3-1 জিতে নিয়েছে, এবং হাঙ্গেরি খুব বেশি কিছু করতে পারলো না। হাঙ্গেরি অ্যাকচুয়ালি অনেকের ডার্ক হর্স। হাঙ্গেরি কিন্তু সেকেন্ড হাফে যদিও একটু দেখলাম নিজের খোলস ছেড়ে বেরোচ্ছে, কিন্তু প্রথম অর্ধে First half-টা পুরোটাই ভীষণ সুইজারল্যান্ড ডমিনেট করে খেললো। আমি এখানে আবার আমার একটা আনপপুলার ওপিনিয়ন আছে, তুই যেরকম দিলি, সেটা হলো যে স্কটল্যান্ডের এই 5 গোল খাওয়া থেকে কিন্তু ওদের পুরোপুরি বাদ দিয়ে দিলে হবে না, কারণ সুইজারল্যান্ড এবং হাঙ্গেরি যে ফুটবলটা যে খেলাটা দেখিয়েছে, ওরা যদি ওটা স্কটল্যান্ডের সাথে আবার খেলে তাহলে কিন্তু স্কটল্যান্ড ওদের পানিশ করতে পারে, কপালে দুঃখ আছে, আমার এটা মনে হয়। ঠিক আছে, আমি দেখলাম যে হাঙ্গেরির সবোজলাইকে আমি লিভারপুলের থেকে মানে ওর পুরো সিজনটাই আমি ফলো করেছি। সবোজলাইকে দেখলাম ও ডিসেম্বরে যে ইঞ্জুরিটা খেয়েছিল সেটা থেকে এখনো পুরোপুরি রিকভার করতে পারেনি, একেবারেই শার্প মনে হলো না, এবং সবোজলাই যদি কাজ না করে তাহলে একটু দুঃখ তো আছে, হাঙ্গেরির পক্ষে খুবই কঠিন, কারণ ডিফেন্সিভ দুর্বলতা আছে, হাঙ্গেরির অ্যাটাকিং মার্কসম্যানেরও অভাব আছে। সুতরাং হাঙ্গেরি কিন্তু খুবই এই ম্যাচটা সেকেন্ড হাফে একটু খেলেছে কিন্তু সাফার করলো। পরবর্তী গ্রুপের দিকে যদি আমরা এগিয়ে যাই, গ্রুপ বি, সেখানে প্রথম ম্যাচ অবভিয়াসলি এই গ্রুপে ফেভারিটস হিসেবে আমরা রেখেছিলাম স্পেনকে। একটু আর্গুমেন্ট অনেকের মধ্যে ছিল যে স্পেন আর ইটালির মধ্যে কি হতে পারে, আমরা কিন্তু এইসব আর্গুমেন্টে যাইনি, আমরা কোনো আর্গুমেন্টে যাইনি। স্পেন 1 নম্বরে, এবং সেই 1 নম্বরের মতোই একটা পারফরমেন্স দিয়েছে, ক্রোয়েশিয়াকে পুরোপুরি ডমিনেট করে একটা ভিক্টরি, পুরোপুরি ডমিনেট করে দিয়েছে। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম ক্রোয়েশিয়ার খেলা দেখে, আমি খুব একটা অবাক হইনি। আমি অবাক হওয়ার থেকেও মানে আমি ভেবেছিলাম যে এক্সপিরিয়েন্সকে ক্রোয়েশিয়া ইউজ করতে পারবে, সেখানে সেই এক্সপিরিয়েন্স বা বার্ধক্য ক্রোয়েশিয়ার একটা অন্তরায় হয়ে দাঁড়ালো। তার কারণ হলো যে তোমার একে যদি বার্ধক্য থাকে, আবার তুমি যদি চান্সও মিস করো, তাহলে তো তুমি এরকম স্পেনের মতো, এবং এই স্পেনটা মানে তুই যেরকম বলিস রিজুভিনেটেড একটা স্পেন, তারা নতুন করে আবার মানে ফিরে আসছে ওয়ার্ল্ড ফুটবলে। এতগুলো বাচ্চা আছে, নিকো উইলিয়ামস একদিকে লামিন ইয়ামাল, ঠিক আছে, তো এরা তো ছুটিয়ে মেরে দিচ্ছে। মোরাতার মনে হচ্ছে ওর যে সাইকোলজিক্যাল, হ্যাঁ ওটা কিন্তু কাজে লেগেছে, ট্রিটমেন্ট সেটা কাজে দিচ্ছে, কাউন্সিলিং কাজে দিচ্ছে, কারণ খুব সুন্দর ভীষণ ক্লিনিক্যাল একটা ফিনিশ। মোরাতা যে ফিনিশটা করেছে কিন্তু একদম প্রপার স্ট্রাইকারের ফিনিশ, সহজ নয়। যারা একটুও ফুটবল আমরা দেখি বা খেলি আমরা জানি যে ওইখানে ওই রকম ফিনিশ কিন্তু বড় স্ট্রাইকারদের একদম। আর মোরাতা কি বলবো, নিজে জাতের প্রতি সুবিচার করলেন আমার এটা মনে হয়। তাকে চেলসিতে অনেক কটু কথা শুনতে হয়েছে ঠিকই, কিন্তু এটা ভুলে গেলে হবে না, তিনি কিন্তু বারবারই পজিশনিংটা তার কিন্তু স্ট্রং পয়েন্ট, তো পজিশন নিচ্ছে কিন্তু গোল করতে পারছে না, এটাকে অনেকটাই দুর্ভাগ্য বলা যায়। এবার সেখানে এখন এসে এই ফিনিশগুলোও করছে, সুতরাং লিথাল স্ট্রাইকার হতে পারে। কিন্তু এই গ্রুপের যে সেকেন্ড ম্যাচ, এই ম্যাচে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে স্পেন ক্রোয়েশিয়া কিন্তু যদিও স্পেন 3-0 জিতেছে, ক্রোয়েশিয়া কিন্তু এমন না যে একটা চান্স তৈরি করেনি, ক্রোয়েশিয়া কিন্তু প্রচুর চান্স তৈরি করেছে। এবং যদি আমরা দেখি এখন খুবই আল ফ্যাশনে খুবই ট্রেন্ডিং এই শব্দগুলো, এক্সজিতে যদি আমরা দেখি, এক্সপেক্টেড গোলে যদি দেখি, তাহলে কিন্তু ক্রোয়েশিয়া স্পেনের থেকে অনেকটা এগিয়ে। সুতরাং ক্রোয়েশিয়া চান্স তৈরি করছে কিন্তু কনভার্ট করতে পারছে না, এবং এটা যদি চলতে থাকে তাহলে, এবং অ্যাজ উই স্পিক আমরা যখন রেকর্ড করছি আমরা জানি যে ক্রোয়েশিয়া আলবেনিয়ার ম্যাচ চলছে। আমরা আমাদের প্রডিউসারকে রিকোয়েস্ট করবো যে স্কোরটা একবার দেখে রাখতে, আমরা জিজ্ঞেস করছি, আগে তো লাইভ এখন চলছে, সুতরাং লেটেস্ট স্কোরটাই আমরা বলতে। ইতালি ম্যাচটা ততক্ষণ আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমরা ফার্স্ট হাফে জানি যে আলবেনিয়া 1 গোলে জিতছিল, সেকেন্ড হাফটা আমরা জিজ্ঞেস করে নেব। কিন্তু সেকেন্ড ম্যাচ যেটা হয়েছে, ম্যাচ এই আলবেনিয়া যে বললি 1 গোলে জিতছে, আলবেনিয়া কিন্তু ইতালির সাথে যেখানে শেষ করেছিল সেখান থেকে এই ম্যাচটা শুরু করেছে একদম, এবং শেষ করেছিল কিভাবে, মানে ইতালি আলবেনিয়া ম্যাচে আলবেনিয়া শুরুতেই গোল করে, শুরুতে 22 সেকেন্ডের মধ্যে ইউরোর ইতিহাসের সর্বদ্রুততম গোল। কিন্তু ইটালি কিন্তু নিজেদের বড় টিমের তকমা ধরে রেখে একটা খুব ক্লিনিক্যাল কামব্যাক করলো ম্যাচটাতে, কারণ আলবেনিয়া খারাপ একদমই খেলে না, একেবারেই নয়, বরং একদম লাস্ট মোমেন্টে 90 মিনিটের মাথায় একটা 1-on-1 সুযোগ পেয়ে গেছিলো, যেটা গোল হতেই পারতো। ওটা আমার মনে হয় যে বোধহয় টায়ার্ডনেসের জন্য এই গোলটা মিস হয়ে গেল, নাহলে কিন্তু এই গোলটা হতেই পারতো একদম। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে ইটালির ক্ষেত্রে তুই যেটা বললি যে বড় টিম, এবং ওদের টিমে অনেক বড় প্লেয়ারও আছে, আমার মনে হয় ইটালির যে এই যে মেন্টালিটির কথা বলছি না, জার্মানির মতো টিমদের যারা আগে জিতেছে,
পর্তুগাল, বেলজিয়াম বা ইংল্যান্ড, যার কথা পরে আসবো, এদের যে প্লেয়ারদের মধ্যে যে উইনিং মেন্টালিটির অভাব, সেটা কিন্তু ইটালি প্লেয়ারদের মধ্যে নেই। তার কারণ ওরা আগেরবার ইউরোটা জিতেছে। ইটালি 2 টাইম চ্যাম্পিয়ন, জার্মানি 3 টাইম হ্যাঁ, বারেলা এই ম্যাচটার 1-0 22 সেকেন্ডের মধ্যে 1-0 হারছে ইটালি, সেখানে কিন্তু বারেলা গোটা মিডফিল্ডে দখল নিয়ে নিল। বারেলার কিন্তু এমন না যে বারেলা অনেক দিন ধরে ফুটবল খেলছে, বারেলা মানে বয়স কম, এক্সপিরিয়েন্স হয়তো অনেক, কিন্তু বয়সটা তো কম। একবারও মনে হলো না দেখে। তার সাথে খুব তোরটাই আমি পয়েন্টটা অ্যাড করছি যে খুব আনকোরা একটা সেন্টার ব্যাক প্লেয়ার। একদমই তাই, বাস্তনি এবং ক্যালাফিওরি এবং এর সাথে বড় টিমের যেটা হয়, বড় প্লেয়ারদের ক্ষেত্রে যেটা আমরা বারবার দেখি, ফেডেরিকো কিয়েসা আগেরবার ইউরোর একদম হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, মানে টপ 3-তে চলে। দুর্ভাগ্যবশত ফাইনালটা খেলতে পারে। হ্যাঁ, সেই ফ্রেডেরিকো কিয়েসা কিন্তু খুব বেশি কিছু করতে পারেনি গত 1-1.5 বছর, ইনজুরি প্রো। সেই কিয়েসা ফিরে এসে একটা অলমোস্ট ম্যান অফ দ্য ম্যাচ পারফরম্যান্স। একদমই তাই। সুতরাং বড় টিমের ন্যায় খেলেছে ইটালি, এই ম্যাচ বের করে নিয়েছে। কিন্তু ইটালি কিন্তু অনেক টিমকে সমস্যা দিতে পারে। ইটালি তো সমস্যা দেবে, কিন্তু আলবেনিয়া আছে এখন লাইভ স্কোর কি 1-0 আলবেনিয়া এখনো জিতছে। টাইম কত হয়েছে? 60 মিনিট। সুতরাং 60 মিনিট 1 ঘন্টায় আলবেনিয়া এগিয়ে আছে 1-0। সুতরাং ভালো লাগছে এইসব আলবেনিয়া টিম মতো টিমের খেলা দেখতে। আমরা কিন্তু একটা খুব পসিবলি একটা খুব বড় আপসেট দেখতে চলেছি। আমরা ফার্স্ট হাফ যেটুকু ম্যাচ দেখলাম, আলবেনিয়া কিন্তু ক্রোয়েশিয়াকে দাঁড়াতে দিচ্ছে না, ছুটে হারিয়ে দিচ্ছে টিম। একদমই তাই। সুতরাং ট্যাকটিক্যালি ভীষণ সাউন্ড, যেটা আমরা বলছিলাম শুরুতেই, ছোট টিমগুলো খুব ট্যাকটিক্যালি সাউন্ড। অনেক দিন ধরে ম্যানেজমেন্টে আছেন, যেটা আমরা বারবার বলেছি, ম্যানেজার কিন্তু একটা ইম্পর্টেন্ট কগ ইন দ্য হুইল। কারণ সিলভিনিও দীর্ঘদিন ধরে বড় টিমে তো নিজে খেলেছেন এবং আন্ডার যে ইউথ লেভেলের যে টিম, সেইগুলোর সাথে অনেকদিন ধরে যুক্ত, আর্সেনালের সাথে, বার্সেলোনার সাথে, স্পেনের সাথে। সুতরাং মানে ম্যানেজারিয়াল যে শিক্ষা, সেটা তার মধ্যে ভুরি ভুরি। না, এবার টকিং অফ ক্লিনিক্যাল পারফরমেন্সেস, খুব বেশি ক্লিনিক্যাল পারফরমেন্স নয় হচ্ছে ইংল্যান্ডের। আমরা যদি পরবর্তী গ্রুপে আসি, গ্রুপ সি, একটা আনকনভিন্সিং পারফরমেন্স দিয়ে ইংল্যান্ড 1-0 ম্যাচটা জিতে নিল। কিন্তু একটা বড় ব্যাপার, ওয়ান্স এগেন বড় টিমের ন্যায় এই গ্রুপে যারা সেকেন্ড হওয়ার দাবিদার, সেই সার্বিয়াকে 1-0 গোলে হারিয়ে নিজের পরের রাউন্ডে যাওয়ার পথটা কিন্তু ক্লিয়ার করবে। সুতরাং খুবই ডাইসি পারফরমেন্স ইংল্যান্ডের, কিন্তু পরের রাউন্ডে মোটামুটি যাচ্ছে। তোর এই ম্যাচটা যদি ধর সবকিছু বাদ দিয়ে ইন আইসোলেশন যদি এই ম্যাচটার অ্যানালাইসিস করতে বলা হয়, তাহলে তুই কি বলবি যে মানে ইংল্যান্ড এটা 1-0 কেন, এটা 4-5-0 নয় কেন? কারণ কোচ। হ্যাঁ, আমার মনে হয় প্রথম কারণ হচ্ছে টিমটা যেভাবে লাইন আপ করা হয়েছে, টিমটা যে স্ট্র্যাটেজিতে খেলছে, টিমটা প্রচণ্ড দ্রুত গতিতে খেলার একটা টিম। এই টিমটার মধ্যে মানে গোটা স্কোয়াডটায় একটা খুব স্পিড আছে, অথচ আমরা ইংল্যান্ডের খেলার মধ্যে সেই স্পিড দেখতে পাচ্ছি। তোর মনে হয় যে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে মিডফিল্ডে খেলানোটা ঠিক ডিসিশন? একদমই না। আমি 100%, আমি আমাদের ভিডিওতে আছে, আমি বলেছিলাম যে আমি হলে সবসময় আমি ট্রেন্টকে রাইট ব্যাকেই শুরু করব, এবং সেরকম হলে ট্রিপিয়ারকে লেফট ব্যাকে বা কাইল ওয়াকারকে লেফট ব্যাকে, ট্রিপিয়ার না, কাইল ওয়াকারকে লেফট ব্যাকে খেলাবো। সেই জিনিস আমার মনে হচ্ছে সাউথগেট এগ্রি করছে না। আমি তোকে জিজ্ঞেস করবো যে সাউথগেট নিয়ে তোর কি বক্তব্য, কারণ আমি জানি ইউ হ্যাভ ভেরি স্ট্রং ওপিনিয়ন্স। হ্যাঁ, সেটা আমি আস্তে আস্তে দেবো, ইংল্যান্ড যতদিন থাকবে ততদিন আমি সাউথগেটকে নিয়ে একটা তাও প্রথম ম্যাচের শেষে আমি যা এক্সপেক্ট করেছিলাম মোটামুটি তাই। ইন্ডিভিজুয়াল যদি এতগুলো ভালো প্লেয়ার থাকে, সেই টিমকে আটকানো একটু কঠিন। এইখানে কিন্তু বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে যারা তথাকথিতভাবে এই সময়কার বেস্ট প্লেয়ার, যেমন ফিল ফোডেন, যেমন জুড বেলিংহাম, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, হ্যারি কেন, এদের সবাইকে একটা অদ্ভুতভাবে খেলানোর একটা, যেমন এই ফিল ফোর্ড তুই বললি, আমি সেটা সূত্র ধরে যেমন ফিল ফোর্ডেন গোটা ম্যাচ কেন লেফট উইংয়ে খেলবে, গোটা ম্যাচ লেফট উইংয়ে খেললো, এবং ওর সাথে জুড বেলিংহামের যে খেলার যে জায়গাটা, ওটা তো পুরোপুরি এক। সেখানে দুজনে বাঁদিকে চলে এলে তুই ওই, আর কিরেন ট্রিপিয়ারের অসুবিধা হচ্ছে ও তো ন্যাচারালি লেফট ফুটার নয়, ও যদি ওভারল্যাপ করে তোর ধর বক্সের বাইরে চলে আসে, তাহলে ও তো বাঁ পায়ে ক্রসটা করতে পারবে না, ওকে ফিরে এসে আবার ডান পায়ে ক্রস করতে হবে। ঠিক আছে, আমাদের কাছে সেই টেকনোলজি নেই, আপনারা যদি সাহায্য করেন আমরা সেই টেকনোলজি নিয়ে আসবো, আমরা আপনাদের হিট ম্যাপ দেখাতে পারবো, আমরা আপনাদের দেখাতে পারবো কিরেন ট্রিপিয়ার যে সারাদিন ধরে যে পাসগুলো করেছেন তার মধ্যে বক্সে কটা এবং পিছন দিকে ব্যাক পাস কটা, এগুলো যদি দেখিস তাহলে কিন্তু ইংল্যান্ড সমর্থক হিসেবে মানে রাগ হওয়া খুবই স্বাভাবিক। আমরা ইংল্যান্ডের জন্য
লুকশর ফিরে আসাটা ভীষণ ভীষণ দরকার। এবং গত ইউরোতে তুই দেখেছিলি যে লুকশো একটা কত ইম্পর্টেন্ট প্লেয়ার এই টিমের। সুতরাং দেখা যাক ইংল্যান্ড গোয়িং অ্যাহেড লুকশো যখন ফিরে আসবে তখন কি করে। এই গ্রুপের আরেকটা যেটা ম্যাচ, যেটা আমরা বলেছিলাম যে দুটো টিমের মধ্যে একটা খুব ক্লোজ ফাইট হবে, ডেনমার্ক এবং স্লোভেনিয়া, সেই ম্যাচটা কিন্তু 1-1 ড্র হয়ে গেল। 1-1 ড্র হয়ে গেল। এবং আমার মতে যে এই টুর্নামেন্টে আমি যা ম্যাচ দেখলাম একমাত্র ম্যাচ, হ্যাঁ, একমাত্র এই ম্যাচ নিয়ে খুব বেশি কিছু বলার নেই। একটা ম্যারম্যারে ম্যাচ যেটা 1-1 ড্র হয়েছে, দুটো টিম, এটা হয় বোধহয় দুটো টিম যখন একে অন্যকে খুব ভালো করে চেনে। হ্যাঁ, তুই তো বলছিলি না যে ওরা দুজন একই গ্রুপে ছিল, মাল্টিপল টাইমস খেলেছে, একদমই তাই ওর ভাবে। কিন্তু এই ম্যাচের একটা আমার মনে হয় যেটা ফেরিটেল মেনশন না করলেই নয়, ক্রিশ্চিয়ান এরিকসেন গত ইউরোতে আমাদের সবার মনে আছে। আমরা সত্যি বলতে সারা বিশ্বের সমস্ত ফুটবল ফ্যান হার্ট ইন আওয়ার মাউথ, আমরা একদম সেই যাকে বলে যে মুখে হাত দিয়ে সবাই নিজের বুক চেপে ধরে বসেছিলাম যে কিছু যেন না হয়। সেই এরিকসন আমরা ভেবেছিলাম আর হয়তো কোনোদিন মাঠে ফিরবে না, ফিরেছে তার ট্রফি জিতছে এবং ইউরোতে গোল করছে। ইউরোতে ফিরে এসে পরবর্তী ইউরোর প্রথম ম্যাচে প্রথম গোল ডেনমার্কের, ক্রিশ্চিয়ান এরিকসন একেবারে এর চেয়ে বড় ফেয়ারি টেল বোধ হয়। শেষ গ্রুপ আমরা গ্রুপ ডি বুকিদের অডে 1 নম্বর যে টিম ফ্রান্স অস্ট্রিয়াকে কিন্তু 1-0 গোলে হারিয়ে দিয়েছে। অসাধারণভাবে একটা ক্লিনিক্যাল পারফরমেন্স হওয়া উচিত ছিল, কিন্তু হলো না। অস্ট্রিয়া কিন্তু অ্যাকচুয়ালি ওন গোল, মানে অস্ট্রিয়া ওন গোলে ফ্রান্স জিতেছে। ফ্রান্স খুব খারাপ খেলেছে আমার মনে হয়নি, কিন্তু ইংল্যান্ডের মতোই। হ্যাঁ, কিন্তু না, অস্ট্রিয়া রালফ রাগনিক কিন্তু অলমোস্ট একটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দিয়ে দিয়েছিল। আরেকটু তুই যেটা বারবার বলছিলি যে আর দুটো ভালো সিজিএম থাকলে, একটা দুটো আরো যদি কোয়ালিটি প্লেয়ার থাকতো এই অস্ট্রিয়া টিমে, একটা ডাভিড আলাবাই যদি থাকতো, ঠিক আছে, মানে উনি বাইরে থেকে টিমকে চাগাচ্ছিলেন, কিন্তু উনি যদি মাঠে থাকতে পারতেন আমার মনে হয় যে স্কোর কিন্তু অন্যরকম হতো। আরেকজনের কথা সিডিএম বলতে গিয়ে মনে পড়লো, এনগোলো কান্টে। আমি অন্তত প্রশ্ন তুলেছিলাম যে এনগোলো কান্টে কেন প্রথম থেকে খেলবেন, 90 মিনিট কেন খেলবেন? আর উত্তর এনগোলো কান্টে কিভাবে দিলেন আমরা সবাই দেখলাম। ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স, এনগোলো কান্তে এভারগ্রিন প্লেয়ার, কিছু বলার নেই। আমরা শুধু মুখিয়ে আছি দেখার জন্য বাকি ইউরোটা উনি কী করেন। কিন্তু এই গ্রুপেরই যে সেকেন্ড ম্যাচ নেদারল্যান্ডস ভার্সেস পোল্যান্ড, সেই ম্যাচটায় নেদারল্যান্ড কিন্তু 2-1 জিতে নিয়েছে। হারছিল, সেখান থেকে কামব্যাক উইন, কোডি গ্যাকপোর দারুণ পারফরমেন্স, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স। সেকেন্ড গোল সেই গোল্ডেন গোল স্কোরার ওয়াউট ওয়েঘহর্স্ট কিন্তু এসে লাস্ট একদম শেষ দিকে 80 মিনিট 87 মিনিট রুবেশ আর ওয়ার্কহাউস মনে এবার মনে হয় একই রকম ভাবে গোলটা করতে শুরু করেছে হেড করে। সুতরাং ওই গ্রুপটাও যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। কিন্তু লেভানডস্কিকে ছাড়া দেখলাম যে বেশ একটা ঝাঁঝালো ফুটবল খেলছে। লেভানডস্কি থাকলে বরং আমার মনে হয় যে অনেক বেশি ওকে কেন্দ্র করে খেলাটা হয়। নেদারল্যান্ডস কিন্তু আমার মনে হয় যে এই গ্রুপে ফ্রান্সকে বেগ দেবে, কারণ ওদের এমবাপে ফ্রান্সের শেষ মুহূর্তে নাকে চোট পেয়ে আমাদের কাছে যা খবর আছে গ্রুপ স্টেজের বাইরে চলে গেলেন। এমবাপে ছাড়া ফ্রান্স নেদারল্যান্ডসের সাথে কি করে সেটা দেখার। সুতরাং পোল্যান্ড ডেনমার্কের মধ্যে একটা স্ট্রং ফাইট হবে থার্ড ফোর্থের জন্য, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের মধ্যে একটা খুব স্ট্রং ফাইট হবে ফার্স্ট সেকেন্ডের জন্য। এই গ্রুপটাও অল টু প্লে ফর, সবকটা গ্রুপেই অল টু প্লে ফর। এটাই সব থেকে ভালো লাগছে যে কোনো গ্রুপের ক্লিয়ার একদম আইডিয়া এখনো আমরা পাচ্ছি না। বলে একমাত্র জার্মানি ছাড়া কাউকেই আমরা বলতে পারছি না যে এরা তো জিতবেই কোনো উইদাউট এনি ডাউট। সুতরাং দেখা যাক ম্যাচ ডে 2-তে কী হয়। আমরা ম্যাচ ডে 2 সাম আপ নিয়ে ম্যাচ ডে 2 আবার 2 দিন পরেই শেষ হচ্ছে, 2-3 দিন বাদেই আমরা ফিরে আসছি। আপনারা ইউরো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন এবং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ডিটেলস ডেসক্রিপশন বক্সে আছে, সব জায়গায় গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন। আর আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত চোখ রাখুন গোলটেবিল।